নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। আজ আমাদের জন্য একটি অন্যরকম সময়, কারণ আমাদের সাথে আজ ঠিকানার নিজস্ব স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন যার অনেকগুলো পরিচয়, যাকে আমরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে জানি 5 বারের পার্লামেন্টারিয়ান হিসেবে জানি, বিরোধী দলের চিফ হুইপ হিসেবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রাজনীতিতে সব সময়কার আলোচিত মুখ। গত 40 বছর ধরে আমাদের সাথে এখন উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক, আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ, যিনি আমাকে অনেক স্নেহ করেন। অনেক সময় আমি ফারুক ভাইয়ের সাথে অনেক টক শো করার সুযোগ হয়েছে, আমার কথা বলার সুযোগ হয়েছে আসলে অনেক, যেটা মানে ঠিক পর্দায় ছিল না, পর্দার বাইরেও। ফারুক ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনি স্টুডিওতে এসেছেন, সত্যি আমরা সবাই খুব খুশি। ঈদ বেশি দিন হয়নি, আমি চোখের চিকিৎসার জন্যই নিউ ইয়র্কে আসতে হয় প্রতি বছর একবার। এই সুযোগেই আজকে ঠিকানায়, যাকে আমি অত্যন্ত স্নেহ করি, প্রিয় ভাজন ব্যক্তি খালেদ মহিউদ্দিনের এই অনুষ্ঠানে উপস্থিত পেরে নিজকে আমি অত্যন্ত গর্বিত মনে করছি এবং আশা করি যে আজকে বাংলাদেশে 10.5 মাসের সমসাময়িক বিষয় নিয়ে খালেদ মহিউদ্দিনকে যারা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশি বাংলা ভাষাভাষী আছেন, তারাই এই অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন। এবং অতীতেও ওনার কথাগুলো দেশের কথা, জনগণের কথা, মত নয়, দল নয়, সবার ঊর্ধ্বে থেকে আপনি যে কথাগুলো বলেন সেটাই মানুষ গ্রহণ করে বলে আমার বিশ্বাস। ফারুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে মানে আপনার সাথে এতবার পর্দার সামনে পর্দার পেছনে এত কথা হয়েছে, আপনার কাছ থেকে কত কিছু যে আমরা শিখছি আমরা সাংবাদিকরা, কারণ পার্লামেন্টের বিভিন্ন প্রসিডিংস সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন আমরা যে কোনো সময় আমরা করতে পারছি, কখনোই আমরা আনওয়েলকাম ফিল করি নাই, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা অভিযোগ দিয়ে শুরু করি ফারুক ভাই, ইদানিং কি আপনি একটু মানে এটাকে কি বলে, একটু রকচটা মানুষ হয়ে যাচ্ছেন আগেকার দিনের হেড স্যারদের মতো? মানে আপনাকে ওই দিন আমি দেখলাম যে একটা অনুষ্ঠানে আপনি অনুষ্ঠানটা শেষ না করেই আপনি উঠে চলে আসতেছেন। এইটা আপনাকে তো আমরা কোনো সময় কোনো প্রশ্ন করে এরকম রেগে যেতে দেখি নাই। শিখছি আপনি যেভাবে জোর গলায় কথা বলেন সেভাবেই কথা বলছেন, কিন্তু এইটার মানে এটাকে একটা নতুন। আচ্ছা দেখুন, আপনার সাথে তো আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যে টক শো করার প্রথম অধ্যায় থেকে শুরু, অনেক কথাই হয়, অনেক মত পার্থক্য থাকতে পারে উপস্থাপক। আমার চোখে, আমার দৃষ্টিতে অনেক উপস্থাপক আমার এই রাজনৈতিক অঙ্গনে যখনই ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন শুরু হয় তখনই এই আমাকে টক শোতে অংশগ্রহণ করা আমার সৌভাগ্য হয়। আমার গুণে না, আমি যেহেতু এমন একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যে দলের আদর্শ বিশ্বাস করে আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমার কথাগুলো পৌঁছে দিতে পারি। কিন্তু ওই দিন ঈদের আগের দিন ওই দিন আমার স্ত্রীও ক্যান্সারে আক্রান্ত। এমন মুহূর্তে ওই টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমাকে আমন্ত্রণ জানালো যে আপনি একটু লাইভে থাকবেন। তখন কিন্তু আমি বাইরে, আর ইতিমধ্যে আমাদের একটা নির্বাচন হয়েছিল বিজিএম-এর, সেটা 2 পক্ষ, ফোরাম এবং সম্মিলিত পরিষদ। যেহেতু আমরা সম্মিলিত পরিষদের পক্ষে কাজ করেছি, তো মনটা ভালো ছিল না, তবুও আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমার অত্যন্ত একটা প্রিয় ভাজন। বিশেষ করে আপনি থাকতে যে এই টেলিভিশনটার উপর আমার একটা আস্থা, ভরসা। কিন্তু ওই ভদ্রলোক উপস্থাপক সব ভালো কথাই শুরু করে শেষ করতে এমন একটি প্রশ্ন করলেন, আমার কথাগুলো না শুনে আমাকে উঠে কেন আসতে হলো এই বিষয়টা না বলে পরবর্তীতে আবার এই কথাগুলো বলা শুরু করলো। আমি ক্ষোভে রাগে ওনার থেকে উঠে গিয়েছি, কিন্তু আমি সাথে সাথে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি যে এই বিষয়গুলো আপনি দেখবেন। কিন্তু পরবর্তীতে আবার দেখলাম ফেসবুকে ওনারা ছেড়েছে। বৈষ্ণবটা ছিল জুলাই বিপ্লব, জুলাই অগাস্ট বিপ্লবের কথা বলতে নাকি বিএনপি খেপে যায়। আমি কথাটা উত্তর না দিতে আমি বললাম যে আপনি তো খুঁচিয়ে খুঁচিয়ে যে কথাগুলো বের করার চেষ্টা করেন, কিন্তু আপনি যেটা বলেছেন, আমি সত্যি একটা রকচাটা মানুষ, আমি সত্যের পক্ষে রকচাটা, অন্যায়ের বিরুদ্ধে রকচাটা। সেখানে আমি মনে করি আমি অন্যায় কিছু করি না। আমার কথাগুলো যদি উনি বলতো তাহলে আপনি ক্লিয়ার হতেন, আমাকে এই প্রশ্নটা করতেন না। ওকে, আচ্ছা, জুলাই অগস্ট বিপ্লব নিয়ে আমরা, জুলাই অগস্ট বিপ্লব নিলে বিএনপি কি বলে বা বিএনপি কি অবস্থান নেয় সেগুলি নিয়ে আমরা আসলে জানতে চাবো। আমরা ফারুক ভাইকে যখন আজকে পেয়েছি যে আমরা প্রশ্নের জায়গা থেকে শুরু করি, শুরুতে আমি এই কথা বলে রাখলাম যে ফারুক ভাই নির্ভয়ে প্রশ্ন করবো কিনা আগের মতো। আচ্ছা, তাহলে প্রথম যে বিষয়টা আমি আসলে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে যে আমরা তো একটা নতুন
দিনের আশা সবসময় করি, 15 বছরের একটা ফেসিস শাসন থেকে আমরা মুক্তি পাওয়ার পরে আমরা একটা নতুন দিনের আশা করি। সেই ক্ষেত্রে সব কিছুতে আমাদের একটু স্বচ্ছতা আনা দরকার। আপনি কি আমাদের একটু বলবেন, দর্শকদের মধ্যে অনেকেই এটা জানতে চান যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলে কি অর্থনৈতিক স্বচ্ছতা আছে? বিএনপি আসলে কিভাবে চলে, তাদের টাকাটা কিভাবে আসে, তাদের পার্টির এটা কিভাবে ফান্ডটা কিভাবে করা হয়, বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা আছেন, বিএনপির চেয়ারপারসন আছেন, বা তারাও বা এই দল থেকে টাকা কি মানে বেতন হিসাবে নেন? যেমন ধরেন কমিউনিস্ট পার্টিতে আপনি জানেন ফারুক ভাই, হোল টাইমার হিসাবে কিছু টাকা কেউ কেউ নিতেন। এটার সিস্টেমটা কি আমাদেরকে একটু যতটুকু বলা যায় একটু আমি বলবেন কিনা? ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন। বিএনপি আমাকে ধানের শীষের গুণে, শহীদ জিয়ার আদর্শের গুণ, খালেদা জিয়ার আপসের নেতৃত্ব, তারেক রহমানের সাংগঠনিক শক্তির কারণে আমি 5 বার পরপরই পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমার নিজের কোনো গুণ আছে বলে আমি মনে করি না। যে প্রশ্নগুলো আপনি করবেন আমি চেষ্টা করবো সকালবেলা সঠিক উত্তর দিতে। কোনো কিছু এটার পেছনে মানে এমন কিছু থাকুক যেটা আমি বলবো না, এমন যে আমি পছন্দ করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য কর্মী, নেতা, সমর্থক এবং পদ পদবি প্রায় 600-র উপরে। প্রত্যেকে একটা নির্ধারিত ফি আছে। ধরেন আমি অ্যাডভাইজার টু দ্য চেয়ারপারসন উইথ দ্য র্যাঙ্ক অ্যান্ড ভাইস চেয়ারম্যান 500 টাকা, ভাইস চেয়ারম্যানদের 500 টাকা, স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের মনে হয় 500 বা হতে পারে, আবার সদস্যদের একটা এই ধারাবাহিকতা অনেক একটা ইনকাম আমাদের আছে, এক্সপেন্ডিচার আছে। হিতাকাঙ্ক্ষী তো অবশ্যই আছে। তো সেখানে আমরা বেতন নিব বা আমার দলের নেতা কোনো বেতন নিবে, এটা আমি বিশ্বাস করি না, আমার চোখে পড়ে না, আমি দেখিও নাই। তাহলে দল চালায় কেমনে, এই বিষয়টা তো দল কেমনে চলে, তাহলে এই প্রসঙ্গ যখন আসবে নিশ্চয়ই এই 10.5 মাসে যে কয়টা নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, তাদের 5 স্টার হোটেলে যাবে ইফতার পার্টি, আমরা পুরানো রাজনৈতিক দল হিসাবে আমরা করি লেডিস ক্লাবে, কেউ কেউ করে 5 স্টার হোটেলে, তা করতে আসে। এই প্রশ্ন উত্থাপন করতে গেলে এই মুহূর্তে একটা বিভেদ সৃষ্টি হবে বলে আমি মনে করি। তা আমি মনে করি আমার দল স্বচ্ছভাবেই আয় ব্যয়ের যে হিসাবটা দেয় তাতে প্রমাণিত আমরা কি করে আমাদের নতুন যেসব রাজনৈতিক দল আসছে তাদের কাছ থেকে কোথায় তাদের টাকা কোথায় পাওয়া যাচ্ছে, এটা নিয়েই কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে যে পুরনো রাজনৈতিক দলগুলিকে আমরা সেই প্রশ্ন আসলে করতেছি কিনা, বড় রাজনৈতিক দলগুলিকে সেগুলো আমি করতেছি কিনা। আমি এই প্রসঙ্গে আর যেহেতু এগুলির ক্ষেত্রে আপনাদের একটা দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটা সিদ্ধান্ত নেওয়ার আছে, যেমন নতুন রাজনৈতিক দলের মধ্যে কেউ কেউ, আমি এনসিপির কথা বলতে পারি যে তারা বলছে তাদের সমস্ত আয় ব্যয়ের হিসাব তারা ওয়েবসাইটে দিয়ে দিবে। আপনিও কি মনে করেন কিনা যে এরকম একটা করা উচিত? সমস্ত স্বচ্ছ রাজনৈতিক দল এটা করা উচিত। ওকে, তাহলে জনগণের কাছে এই প্রশ্নটা আপনার মতো একজন উপস্থাপক যে প্রশ্নটা আজকে আমাকে করলে এটা করতো না। নিশ্চয়ই এটা করার পিছনে কোনো যুক্তি নিশ্চয়ই ছিল, হয়তো কোনো বদনাম ছিল। এই বদনামের আওতা থেকে মুক্ত হইতে হলে তো এগুলা ওয়েবসাইটে দেওয়া প্রতি বছরে দিতে হয়। বিশেষ করে সামনে নির্বাচন আসছে, নির্বাচন আসলেই বড় রাজনৈতিক দলগুলির পক্ষে বিপক্ষে একটা মনোনয়ন বাণিজ্যের কথা খুব জোরে সোরে ওঠে, যে আপনাদের মতো যারা আছে তাদের কয়েকজনকে বাদ দিয়ে যাদেরকেই মনোনয়ন দেওয়া হয়, বা আমরা কিছু এরকম নাম শুনি যে সুসময়ের মাছি বা তাদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এটা খুব বেশি আসে। এইটা আপনি কিভাবে দেখেন? আপনি আগেই প্রশ্ন করছেন, আস্তে আস্তে আরো মানে আমরা দুজনে আরো ঘনত্ব আরো কাছে আসলেই করতে পারতেন, কিন্তু এখন আগেই করে ফেলছেন উত্তরটা সরাসরি। এই বাণিজ্যের কথাটা আসলো কোত্থেকে? আসলো আওয়ামী লীগ থেকে। 2014 সালে যদি এরশাদ হাসপাতালে ঘুমিয়ে থেকে অসুস্থ থেকে নির্বাচন অংশ না করতেন, হাসিনা যদি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলকে বাইরে রেখে আপনি তো সবই জানেন নির্বাচনটা না করত, তখন বিএনপি ছাড়া যে নির্বাচনটা হলো, এই বাণিজ্যটা এই ব্যবসাটা আবিষ্কার তখনই হয়েছে, এই কথাটা তখনই আবিষ্কার হয়েছে। ও বলছে আমার দল সামনের দিকে কি করবে না করবে সময় আসতে দেন, করলে এই প্রশ্নটা করে। আচ্ছা ঠিক আছে, করলে অবশ্যই এই প্রশ্ন করবো ফারুক ভাই। আমরা আশা করবো যে যদি করে এবং আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনি একজন ক্ষমতা খুব বড় চেয়ারেও যদি বসেন, তখনও এই সময়ের মতোই আপনি আমাদের এভাবে প্রশ্নগুলো উত্তর দিবেন। রাইট ফারুক ভাই, আমরা সেই আশা করি। আচ্ছা, একটু বর্তমান সময় ফিরে আসি। একটা খবর আজকে আমি দেখলাম যে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির একটা স্থান বদল হয়েছে। জিনিসটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে কঠোর অবস্থান থেকে সরে এসেছে বিএনপি,
বেগম খালেদা জিয়া এরকম একটা নির্দেশনা দিয়েছেন, এই বিষয়ে আপনার কি কিছু জানা আছে? আমি প্রশ্নটাকে একটু এক্সটেন্ড করতে চাই, বেগম জিয়া কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? খালেদ মহিউদ্দিন, আপনি প্রায় 10,000 কিলোমিটার দূরে আমাদের থেকে, জি। আর আমিও এই সুযোগে চোখের চিকিৎসা আজকে 5 দিন নিউ ইয়র্কে। জি। অতএব আপনার মতো একজন প্রিয় উপস্থাপকের সামনে আমি জানি, আমাকে এই অনুষ্ঠানে আসার আগে অনেকেই বলেছে খালেদ মহিউদ্দিন খুব সাবধান। আমি খুব সাবধান অবলম্বন করে কথা বলবো, এই কারণে এমন কথা বলতে চাই না যেই কথাটা জনগণ এই ঠিকানা এই অনুষ্ঠান দেখছে আমাকে মনে করে যে আমি ভয় ভীত, সেটা যেন মনে না। কারণ স্পষ্ট এই কথাটা বলতে চাই, যেই কথাটুকু বাজারে আসলো, পত্রিকা আসলো, আমি তখন নিউ ইয়র্কে আপনার কাছেই, বেশি দূরত্ব না, ব্রুকলেন আর জ্যাকসন হাইট। সে কারণে আমি মনে করি বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসলেন কিনা একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন ছিল উনি বলেছে যে এই সরকারের বিরুদ্ধে এখন এত তড়িঘড়ি করে যাওয়া ঠিক না। এই কথাগুলো কতগুলো সত্য, কতগুলো মিডিয়ার বানানো, বা কতগুলো আমার বানানো, বা কতগুলো আপনার প্রশ্ন কিনা, সে বিষয়গুলো খতিয়ে দেখার আগে কোনো কথা বলা ঠিক হবে না। কারণ আজকে আপনার এই দেশে আপনার মাধ্যমে শুনতে পেলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছেন, সেখানে নাকি আপনার একটা অ্যাডও আমি দেখলাম, সেখানে প্রধান উপদেষ্টার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা সৌজন্য সাক্ষাৎ হতে পারে। তখন আসলে এই প্রশ্নের উত্তর আমি দেব। আচ্ছা, ঠিক আছে। আমি শুধু তাহলে আমি প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি অন্য একটা জায়গায়। বেগম জিয়াকে সাধারণত আমরা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কথা বলতে দেখতাম না। উনি যখন প্রধানমন্ত্রীও ছিল, আমরা সাংবাদিক হিসেবে দেখতে চেষ্টা করতাম যে উনি কি বলেন। উনি অনুষ্ঠানটাতে যেতেন, চুপচাপ বসে থাকতেন, অন্যরা আপনারা কথা বলতেন এবং তারপরে উনি শুনে চলে আসতেন। এবার কিন্তু আমরা দেখেছি যে জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকীতে তিনি কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে বেগম জিয়া তো অনেক দিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তাকে আসলে জেলে রাখা হয়েছিল, অনেকে বলেছেন যে মানসিক বা শারীরিকভাবে তিনি আসলে আর আগের মতো সেই সুস্থ অবস্থায় নাই, কিন্তু আপনি কি মনে করেন তিনি কি আসলে রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন বা সক্রিয় হবেন? কি মনে হয়? যদিও এই সিদ্ধান্ত তিনি নেন নাই, মানে আপনার কি মনে হয় যদি আপনি? খালেদ মহিউদ্দিন বিচক্ষণ উপস্থাপক, আপনার সামনে কথা বলতে আমার খুব হুঁশিয়ার করে বলতে হবে। এই জন্য বলতে হবে আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন গণতন্ত্র সংগ্রামে একজন রাস্তার সৈনিক, আন্দোলনের সৈনিক, যেটা আপনার মাধ্যমে আমার অনেক কিছু শিখতে হয়েছে। আপনি আমার বয়সে ছোট হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আমার চেয়ে কম না। যে প্রশ্নটা আপনি করেছেন, বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে তুলেছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তি এখন হিন্দুস্তানে পলাতক, ইন্ডিয়ায় পলাতক। সে কারণে আমি মনে করি বেগম খালেদা জিয়া যদি সুস্থতা থাকতো, রাজনীতি থেকে বিদায় নিত কি নিত না, সেটা ওনার ব্যক্তিগত, পারিবারিক এবং দলীয় সিদ্ধান্ত। উনি রিটায়ার হয়ে গেল, আমরা ওনাকে রিটায়ার করতে দিতাম কিনা সে বিষয়টা আমাদের জনগণের কর্মীর উপর নির্ভর করতো। কিন্তু এই সময়ে যখন উনি 5 বছর কারাগারে থাকার পর একটি মানে এটারে কি বলবো, এটা মানে অনৈতিক মামলা, যেটার সাথে প্রমাণিত হয় নাই, সেই মামলাও তাকে সাজা খাটতে হয়েছে, এবং তার পরিবার থেকে, দল থেকে, বিশ্বের অনেক নেতাও তার চিকিৎসার জন্য এই সরকারের কাছে আবেদন করে ব্যর্থ হয়েছেন। আল্লাহ রহমত, এখন উনি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ। তাহলে সুস্থতা নিয়ে দল ঠিক করবে যে উনি থাকবেন কি থাকবেন না, মতামত কিন্তু দলের উপরে উনি ছেড়ে দেবেন। অতএব এইবার উনি কথা বলেছেন, এমন এক মুহূর্তে কথা বলেছেন যে মুহূর্তটা ছিল জুলাই অগাস্ট বিপ্লবের পরে যে সরকার এখানে এখন বসে আছে 10.5 মাস, তাদের বিরুদ্ধে 23টি দল বলেছে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দেওয়ার আবেদন করেছে, সংস্কারের পক্ষে আছে। এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার বিলম্বিত হলে দেশের ক্ষতি হতে পারে, নির্বাচনের ক্ষতি হতে পারে, একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের বিলম্বিত হতে পারে। সেই কারণে বেগম খালেদা জিয়া হয়তোবা মনে করেছেন এই মুহূর্তে আমার কিছু কথা বলার দরকার, সে কারণে কথা বলেছে। আমি লন্ডনে যে বৈঠকটির কথা আপনি বললেন সেটির প্রসঙ্গে আমরা একটু আসি। আমরা কিন্তু দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ সফরে গিয়ে, সম্ভবত জাপানে গিয়ে, তিনি বললেন যে একটি মাত্র দল চায় যে বিএনপি
মানে একটিমাত্র দল চায় যে ডিসেম্বর ইলেকশন হোক। আমি অবশ্য ওনাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, কারণ আমি এটা ওনাকে এটা বলতে শুনি নাই। ইংরেজিটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে একটি মাত্র না, উনি একটি দলের কথা বলতে গিয়ে একটা আর্টিকেল ব্যবহার করছেন, একটি মাত্র না, এটা হলো আমার ফিলিং। পরে তো দেখা গেল ওনার সাথে যখন রাজনৈতিক দলগুলি বৈঠক করতেছেন তখন আপনি যে 23টির কথা বললেন তারা আসলে ডিসেম্বরের ইলেকশনের কথা বলেছেন, যারা ডিসেম্বর ইলেকশনের কথা বলেনও নাই তারাও একটা যৌক্তিক সময় ইলেকশনের কথা বলছেন এবং একটা রোডম্যাপ চেয়েছেন। যাই হোক, তিনি একটা রোডম্যাপ দিয়েছেন, সেটা এপ্রিলে। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি তার লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা আছে। এবং আমার কাছে এইটা একটা অসাধারণ ঘটনা যে বাংলাদেশের একটা সরকার প্রধান গিয়ে একটা দলের প্রধানের সাথে বিদেশের মাটিতে একটা বৈঠক করতেছেন এবং সেই বৈঠকটা টার্নিং পয়েন্ট বলতেছেন বিএনপির মহাসচিব। আপনি কি মনে করেন যে এটা একটা টার্নিং পয়েন্ট হবে? এক দল ডিসেম্বর, এপ্রিল, সেখান থেকে মাঝামাঝি কোন একটা জায়গায় আসবে, বা আপনি কি মনে করেন এই বৈঠকটা কিরকম হইতেছে? মানে সরকার প্রধান একটা দলের প্রধানের সাথে বৈঠক করতেছেন দেশের বাইরে গিয়ে, আপনার কাছে কেমন লাগতেছে? মানে বাংলাদেশের রাজনীতিতে আপনি একজন কালের সাক্ষী, আপনি খালেদ মহিউদ্দিন, আপনাকে দাসও আমি দেখেছি, আপনাকে ইন্ডিপেন্ডেন্টও দেখেছি, আপনাকে সাংবাদিকতার জগতেও আমি দেখেছি। সেখানে এই প্রশ্নের উত্তর এইভাবে আমি দিতে চাই। উনি লন্ডনে গিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, অফিসিয়ালের সাথে সাক্ষাৎ হবে, তা আমাদের নেতাও সেখানে আছে। এখন অনুমতিটা তো ওনার পক্ষ থেকে। উনি যদি মনে করেন যে তারেক রহমান একটা বৃহত্তম রাজনীতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দীর্ঘ 16.5 বছর দেশের বাইরে গণতান্ত্রিক আন্দোলনে তার দলের প্রতি যে সাংগঠনিক শক্তি যোগানদাতা হিসেবে উনি ইতিমধ্যে যে সুপরিচিতি লাভ করেছেন, পরিচিত অবশ্যই আছেন, সে শহীদ জিয়া জ্যেষ্ঠ সন্তান, খালেদা জিয়া জ্যেষ্ঠ সন্তান, সেখানে ওনার সাথে উনি সাক্ষাৎ করতে পারেন। এই অভিলাষটা তো ওনার থেকে। আমরা তো তারেক রহমানের পক্ষ থেকে, আমার মহাসচিব মহোদয় বলেন, আমাদের দপ্তরে যে নিয়োজিত আছেন মুখপাত্র অ্যাডভোকেট রিজভী, আমাদের পক্ষ থেকে তো চিঠি দিয়ে প্রধান উপদেষ্টার কাছে জানাই নেই যে আমরা তারেক রহমান আপনার সাথে সাক্ষাৎ চাই। এবং প্রধান উপদেষ্টার মতো নিজের গুণে নিজেই অভিলাষ প্রকাশ করেছেন যে আমি যদি লন্ডনে যাই তাহলে আমি তারেক সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারি। মানে এটা কতটুকু এখনো আমি নিশ্চিত না, কিন্তু আপনার অ্যাডও আমি দেখেছি যে আপনিও আমাকে প্রশ্নটা করবেন আগেই মানুষ বলা হচ্ছে যে লন্ডনে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আর সেখানে আছেন বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, একটা সৌজন্য সাক্ষাৎ দিতে পারে। তাই আমার প্রশ্ন উল্টো আপনার কাছে, আগে দুইজনের আলোচনাটা হোক, দুইজনে কি কথাবার্তা বলেন, নিশ্চয় প্রেসে আসবে, তখন সময় পেলে দুইবার আবার বসবো ঠিকানার এই স্থানে, তখন উত্তর দিব। ওকে, ঠিক আছে। মানে অনেকগুলি প্রশ্ন কিন্তু ভবিষ্যতের জন্য জমা হয়ে থাকলো ফারুক ভাই, কিন্তু আমি একটা দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এইটা একটু জুলাই আন্দোলন, আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সবচেয়ে বড়, আমি দেখি যে সবচেয়ে বড় সুবিধা যে পেয়েছে সেই দলটি হচ্ছে বিএনপি। 15 বছর আন্দোলন, দমন পীড়ন, নানা ধরনের সব জায়গায় গেছে। এখন এই মুহূর্তে আপনারা ক্যাবিনেটে নাই, কিন্তু বাকি সব জায়গায় আছেন, আপনারা মামলা মুক্ত হয়েছেন, যেটা যে সময় পারেননি সেই ডিবির বিপ্লব বা হারুনের বিরুদ্ধে আপনি মামলাও করেছেন মানিক মিয়া এভিনিউতে নির্যাতিত হওয়ার ঘটনায়। আপনাদের নেতাকর্মীরা হারানো ব্যবসা বাণিজ্যও কিন্তু ফিরে পেয়েছেন। মাঠঘাট বিএনপির উপর দিয়ে কথা বলার এখন কেউ নেই। এত সুবিধা পাওয়ার পরও কেউ যে আপনাদেরকে বলে যে জুলাইয়ের যে স্পিরিট বা জুলাইয়ের ঘটনাটা যারা ঘটাইলো সেই ছাত্রদের প্রতি আপনারা এক ধরনের আক্রোশ দেখাচ্ছেন, তাদেরকে একটু হতশ্রদ্ধা করছেন, কিছুটা সময় বাদ দিতে চাচ্ছেন, কিছুটা সময় ভাসিয়ে দিতে চাচ্ছেন, কি করে সেটা নাই বললাম। তো এইটা কেন, কি মনে হয় মানে ফারুক ভাই? কেন উত্তর আমি দিব, যেহেতু উপস্থাপক প্রশ্ন করেছেন, উত্তর না দিলে আমারও মনে দুঃখ থেকে যাবে। খালিদ মহিউদ্দিন, আপনাকে তো দেখেছি ইন্ডিপেন্ডেন্টে যে আপনার সেই সৌভাগ্যবান কথাগুলো আমার মনে পড়ে বারবার। আপনার এই কথার বলা অর্থ, আপনি অত্যন্ত চতুর একজন উপস্থাপক, আপনি অনেক মেরিটোরিয়াস উপস্থাপক, আপনার ব্রেনের মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে একটা অন্যতম আজকে প্রশ্ন করলেন যে কারণে প্রথমেই শুরু করেছেন, আমি কেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে অর্ধেক বক্তব্য দিয়ে উঠে গেলাম, সেই প্রসঙ্গটা এখানে আবার ঘুরে ঘুরে চলে আসলো যে জুলাই অগাস্ট বিপ্লবের যে ছাত্ররা, এটা একদিনে হয় নাই, 16 বছরের সকল আন্দোলন নিয়ে। তাহলে 71-এর কথা কি ভুলে যাব? 52-এর ভাষা আন্দোলন ভুলে যাব? 69-এর গণ আন্দোলন ভুলে যাব? তার প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্ক থাকে এই বিপ্লব, জুলাই অগাস্টের বিপ্লবের ছাত্রদের অবদান কোশ্চিন কালো বিএনপি ভুলে নাই, বরং
স্পিডের মতো আগায় যাওয়ার জন্য 100 মাইল 120 মাইল বেগে এগিয়ে যাওয়ার জন্য যে অনুপ্রেরণা বিএনপি থেকে দেওয়া হয়েছে সেটা আপনি নিজেও দেখেছেন বাইরে থেকে। সেখানে আমি মনে করি জুলাই অগাস্ট বিপ্লবের যে কথাগুলো আসছে হেয় প্রতিপন্ন করে কেউ কোনো কথা আমরা বলি না। আপনি দেখুন এই বাচ্চারা যখন দল করে, বাচ্চা আমি বলবো না, তারা অবশ্যই এখন 18-এর উপরে, তো সে কারণে তারা মন্ত্রণাও দায়িত্ব পালন করেছেন অনেকে, সে কারণে তারা এখন ইয়াং হলেও তারা কিন্তু আমরা দল করার পরে আমাদের দল থেকে অভিবাদন জানানো হয়েছে আন্তরিকতার সহিত তারা যেন দেশবাসীর কাজ করতে পারে, তরুণ সমাজে এগিয়ে নেবে বাংলাদেশ, এটাই তারেক রহমান সমর্থন করেছিল। কিন্তু আমি খালেদ মহিউদ্দিন, আপনি আমার বয়সে আমার তামান্না আমার বড় মেয়ের সমান, একই, তো সেখানে আপনাকে আমি জিজ্ঞেস করব খালিদ মহিউদ্দিন কেমন আছেন, আসসালামু আলাইকুম, আপনি পাশ কাটিয়ে চলে যাবেন, অপমান করবেন, অপদস্থ করবেন, এমন কথা বলবেন যে কথাগুলো আমাদের মনে আকৃষ্ট করে, অন্তরে দুঃখ পায়, সেই কথাগুলোর জন্য যদি আমরা উত্তর দিই এটাতে মনোকষ্ট পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যা বলবে সেটা উত্তর আমরা অবশ্যই দিব। সেই কারণে দিব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করে সেদিন ভুট্টো আর এই শেখ মুজিবের আলোচনার পর দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, যখন পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর আক্রমণ চালালো, তখন কে বা কারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছে, সেই কথাগুলা আমরা আলোচনা আনলেই যখন যদি মনে করে ওটা সত্যিকার ঘটনা না, রাজাকার আলবত যেটা ফ্যাসিস্ট সরকার বলে আসতো, কবর সরিয়ে দিব, ব্রিজ ভেঙে দিব, এইসব কথাগুলো আমরা এখন এভাবে বলতে চাই যে ছাত্র জনতার বিপ্লবে যে সরকার, পতিত সরকার, নির্বাচনকে বানচাল করার সরকার, সংবিধানকে লঙ্ঘন করার সরকার, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে ধ্বংস করার সরকার বিদায় নিয়েছে কি জন্য? একটি সুষ্ঠু নির্বাচন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যদি ছাত্র সমাজ যে কোনো দলের সাথে ঐক্যমত পোষণ করে, আমরাও তাদের সাথে ঐক্যমত পোষণ করব। এইটা একটু ট্রিকি, কারণ ছাত্র সমাজ যে আন্দোলনটা করলো যে সরকারটার এগেনস্টে বা যে দলটার এগেনস্টে, আওয়ামী লীগ, সেই দলটার এগেনস্টে তারা বলতেছে তারা রক্তের বিনিময়ে তাদের আসলে কিছু মৃত্যু, যেটা আসলে আপনারাও স্বীকার করেছেন, কিছু মৃত্যু, কিছু আত্মত্যাগের চেয়েও এটা অনেক বড় হয়ে সারা বাংলাদেশের জন্য এটা হয়েছে। 16 বছরের বিএনপির আন্দোলন বা দমন পীড়নের কথা কেউ শেয়ার করে না, কিন্তু তারা গিয়ে কিন্তু আসলে রক্তের মূল্যে তাদের নাম লিখে আসছে সেখানে, সেটা আপনারাও সবার আগে বলছেন, আমি ছাত্রদের কথা বলতেছি। কিন্তু আপনি যেটা বললেন সেটার সাথে আমি দ্বিমত করতেছি না, আপনি খালি আপনার দলের অ্যাকশনটার কথা আমি আপনাদের মনে করে দিতে চাই। আপনার দলের কিন্তু খালি বক্তব্যের জন্য বিএনপির 2জন সিনিয়র নেতাকে দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে এইটা বলা হয়েছে অসংলগ্ন বক্তব্যের দায়, এবং সেই অসংলগ্ন বক্তব্য যে দেওয়া হইতেছে এর কখনো এটা টার্গেট হচ্ছে এনসিপি, কখনো এটা টার্গেট হচ্ছে সরকার। বিএনপির আপনারাই এটা অ্যাকনলেজ করছেন, এটা তো ওদেরকে আর এরকম দোষ কি দেয়া যায়? সরকার কি আমার শত্রু? সরকার তো আমার শত্রু না। ইউনূস কি আমার শত্রু? ইউনূস একজন নন্দিত ব্যক্তি, বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত লাভ করার মতো একটা বিজ্ঞমান ব্যক্তি প্রফেসর ইউনূস। সকল দলের ঐক্যমতের ভিত্তিতে তাকে এই পদে বসানো হয়েছে, উনি জোর করেও আসেন নাই, হাসিনা পতনের পর নিজে হেঁটে আসেন নাই, সকল দলের মিলিত অনুরোধের ভিত্তিতে তাকে বসানো হয়েছে। উনি আমাদের শত্রু না। এনসিপি যে নতুন দল, তারাও আমার শত্রু না, তারা আমাদের সন্তানের মতো দেশে এগিয়ে যাবে এবং দেশে সরকার গঠন করার মতো দল গঠন করবে। কিন্তু একটা বিষয় আমি এখানে আপনার সাথে একমত হতে পারছি না, যে আমাদের শত্রু এই সরকারও না, এনসিপিও না। আমরা শুধু মনে করিয়ে দিতে চাই যে নির্বাচন পদ্ধতিকে 2014 সাল থেকে ধ্বংস করে দিয়ে দেশে বিরাজমান রাজনৈতিক সংকট সৃষ্টি করে সকল ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছিল, সেই নেতৃত্ব এখন নাই। সকলে গ্রহণযোগ্য যে ব্যক্তিটা বসিয়েছেন, 10.5 মাস কিন্তু সময় লাগার কথা না খালিদ মহিউদ্দিন। আপনার মতো একজন বিজ্ঞবান সাংবাদিক যদি বয়সে ছোট হতে পারেন, কিন্তু বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি। আপনি নিজে বসে বসে একটু চিন্তা করেন না, যদি শাহাবুদ্দিন 3 মাসে একটা নির্বাচন উপহার দিতে পারে, হোয়াই নট ইউনূসের মতো একটা লোক যিনি গ্রহণযোগ্য, যিনি 10.5 মাসের পরও নির্বাচনের ডেট নিয়ে এখনো আমাদের কথা বলতে হয়, ওনাকে কথা বলতে হয়। অভয় দিলে আমি কইতে পারি এর জন্য দায়ী হচ্ছে বিএনপি। আমি উত্তর দেব, আমি উত্তর দেব। আমি কেন বলতেছি সেটা বলেন।
দেখেন বিএনপি আমার যদি ভুল না হয়ে থাকে 2022 সালে 31 দফা দিল, মানে আরো 3 বছর আগে, আরো 3 বছর আগে। সেই 31 দফার মধ্যে যা যা কিছু আছে তা কিছু নিয়ে কিন্তু এই সরকার কিছু সংস্কার করতে চাইলো। বিএনপি প্রথম থেকেই সেই সংস্কারগুলির বিপক্ষে একটা অবস্থান নিয়ে আসছে, এবং মানে বিএনপি কিন্তু এই সংস্কারটাকে দেরি করাইতে গিয়া বা সংস্কারটা না করতে গিয়েই কিন্তু অনেক কাজকর্ম এটা করা সম্ভব হয় না। আমি আপনাকে ধরে ধরে বলতে পারি যে ধরেন 1 নম্বরে ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসভা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকাল দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তন, রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভা উচ্চ প্রবর্তন, আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। এই 31 দফার মধ্যে যা কিছু আছে আমি খুব মনোযোগ দিয়ে পড়ে দেখছি, এর বাইরে কিন্তু আমার সদ্য প্রফেসর আলী রিয়াজ খুব রেডিক্যাল কোনো কিছু একটা বলতেছে এরকম কোনো কিছু আমার মনে হয় নাই। কিন্তু বিএনপি সংস্কারের বিপক্ষে একটা অবস্থান নিয়ে ব্যাপারটা সংস্কার না নির্বাচন এরকম একটা জায়গায় নিয়ে গেছে। আমি তো আগে বলেছি এইসব প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হবে। কার সামনে? খালিদ মহিউদ্দিন। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ প্রশ্ন, এটা আমি ঘাবড়াই না। আর বিশেষ করে আপনার সামনে তো ঘাবড়াবার প্রশ্ন না। এই কারণে যে আপনি বলেছেন সংস্কারের বিষয়ে সরকারের সাথে আমাদের যে দ্বিমত সেটা না, প্রশ্ন হলো সময়। 31 দফা 22 এখনো আছে, তাহলে 31 দফার মধ্যে নির্বাচন মুখী যে সংস্কারটা আমার প্রয়োজন, সেই সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের ঐক্যমত একটাই যে আপনার দেরি না করে সংস্কার, শুধু নির্বাচন বা সাংবিধানিক কিছু সংস্কার করে পুরো 31 দফা তো আমি সরকারে যদি গঠন করতে পারি আমি করব। আপনারা তো সময় লঙ্ঘন করে, সময় নষ্ট না করে এত পুরা নতুন নতুন কমিশন, নতুন নতুন সংস্কার নিয়ে নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে জনগণ মনে করে বিধায় বিএনপি নির্বাচনের তারিখটা চায়। আপনি ফারুক ভাই, আপনার কাছ থেকে তো আমি অনেক কিছু শিখি। দেখেন আমার ধারণা এই 31 দফা বিএনপি যা করছে, আমি আপনাকে 8 নম্বর দফাটা আমি আপনাকে পড়া শোনাই। দেখেন এই সরকারে কি করার আছে যদি সে এইটা করতে চায়, এবং আমার ধারণা এই সরকার বিএনপির থেকে শিখা এটা করতে চাইছে। এটার হেডিং হচ্ছে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করিবার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হইবে। এইটা সংশোধন করতে হবে। ইভিএম নয়, সকল কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করতে হবে। আরপিও অ্যাবসলিউটলি নির্বাচন কমিশন, সংস্কার কমিশন বসে বসে যেগুলি কথা বলছে সেই সবগুলি কথা আপনাদের একটা দফার মধ্যে আসে। এগুলি না করে নির্বাচনটা দেয়া কি ঠিক হবে? বিএনপি তো এটা না চাওয়া উচিত। আচ্ছা, এই তো বললাম বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ প্রশ্ন। উত্তর আমি কতটুকু দিতে পারবো জানি না, আমি তো একজন আপনার সামনে অনভিজ্ঞ। আর এই যে বিষয়টা আপনি উল্লেখ করে বললেন, প্রত্যেকটা লাইন আমি সমর্থন করলাম, কিন্তু কারো টাকা মাফ করে দেওয়ার জন্য না, কাউকে ক্ষমতা বসিয়ে দেওয়ার জন্য না, কাউকে দিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য না, কাউকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য একটা নতুন রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য না। এইসব সংস্কারগুলো যেটা খুবই প্রয়োজন সেগুলা করে নির্বাচিত প্রতিনিধি হাতে ক্ষমতা দেওয়ার পরে আমাদের এইগুলা যদি অন্য দল রাজনৈতিক ক্ষমতা যায় তারা করব, নাহলে আমরা করব। তাহলে বিলম্বিত অর্থ 111। আমি আমার দৃষ্টিতে, আমার মতামতের ভিত্তিতে একজন রাজনৈতিক কর্মী, বিএনপির সমর্থক হিসাবে 5 বারে আমার গুণে আমি কিন্তু এমপি হই নাই। 5 বার আমি ধানের শীষ, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসের নেতৃত্ব, তারেক রহমানের সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে আমি 5 বার পর একবারও হারি নাই। তাই খালিদ মাহমুদ, আমার প্রশ্ন, এই লম্বা সংস্কার দিতে গিয়ে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে। দেখবেন যে আমরা ডিসেম্বরে চাইছি, 2026 ডিসেম্বর হলো না। মনে না আপনারা যদি প্রথম থেকে সহযোগিতা করতে তাহলে এতদিন এগুলি হয়ে যেত। সহযোগিতা 100 বার করেছি, কোনোদিনও আমরা বলি না আপনাকে অসহযোগিতা করি। কারণ আপনাকে বলি, আপনি তো দেশের বাইরে থাকার পরও প্রতি মুহূর্তে আমার চেয়ে বেশি বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি খবর রাখেন। দেখেন খালিদ মাহমুদ সাহেব যখন প্রফেসর ইউনূসের মতো বৃদ্ধ মানুষ, শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষার মানুষ, যিনি বাংলাদেশকে কিছু দিতে পারবেন, উনি যখন বলেন আপনাদের সকল রাজনৈতিক দলকে একই সাথে দেখলে আমার সাহস বেড়ে যায়, এই সাহস বাড়াবার
সুযোগটা করে দিয়েছে কে? 16 বছর ধরে জেল জুলুম, হাঁটু পানি, কবরস্থানে ঘুমিয়ে, কোর্টের বারান্দায় না খেয়ে হাজিরা দিয়ে যে আন্দোলন সংগ্রামে আমরা ছাত্রকে সমর্থন দিয়েছি, তারা আজকে বিপ্লব সংগঠিত করেছে। এই ব্যক্তিটির কাছে যদি সংস্কারের নামে বিলম্বিত হয়ে জনগণের কাছে হেয় প্রতিপন্ন হন, তাহলে খারাপ শুধু ওনার লাগবে না, আমাদেরও লাগবে। কিন্তু আমরা কি ফারুক ভাই, আমরা তো আসলে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেই। তা আমাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা হচ্ছে 2001 সালের তত্ত্বাবধায়ক সরকার, জাস্টিস লতিফুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন আইন উপদেষ্টা। তিনি বিচার বিভাগ আলাদা করার সমস্ত কিছু ঠিক করার পর বিএনপি থেকে বলা হলো, আসলে বেগম জিয়াই বললেন যে এটা তো আসলে এত বড় ঘটনা, এটা আমাদেরই করা উচিত। তারপরে কিন্তু এটা 5 বছর করা হয়নি। এখন এই সংস্কার যে আপনারা ক্ষমতায় গেলে করবেন, এইটা তো আমরা আপনাদের উপরে কেমনে আস্থা রাখবো? আস্থার বিষয়টা তো, যদিও এটা আপনাদেরই কথা, মানে আমি খুবই আমি মিলায়ে দেখে আমি খুবই অবাক হচ্ছি যে আমার স্যার এই বিষয়ে আপনি আবার সহ 6টা কমিশন মিলে যা বলছে, আপনারা তার চেয়ে বেশি বলছেন, কম বলেন না। 31 দফায় দেখেন খালিদ, আপনি বেশি আর কমের বিষয় না। আগে বলেছি আপনার প্রশ্ন অত্যন্ত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার সৌভাগ্য আমার হইলেও আমি দিব, না পারলে আমি ক্ষমা চাবো। কিন্তু একটা জিনিস আমি বুঝাতে আপনাকে পারছি কিনা জানি না, 2001 সালে যে ঘটনাটা আপনি বলেছেন, অন্তরে আমরা সবই চাই এটা আমাদের উচিত দেশের জন্য, নট ফর পার্টি। সে কারণে আপনার যে পথে এটা করতে, এখন যে আমার যে 2-1টা ভুল হয় নাই সেটা আমি অস্বীকার করব না আমার সরকারের আমলে। সেখানে আমি মনে করি এই বিষয়টা এখন সমাধানের বিষয়। এই সাংবিধানিক এই পরিবর্তন, জজ অ্যাপয়েন্টমেন্ট, বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট, সবগুলাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠন করবে, অবশ্যই সে সাথে তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি একা না, যারা আমার সাথে রাস্তায় ছিলেন, আন্দোলনে ছিলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, আয়নাগরে নির্যাতিত হয়েছেন, মামলা মাথা নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেছেন, এই কথাগুলো ওনার মনে আছে। সেই কারণে বারবার বলে। এখন আপনি একটু আগে বলেছেন যে বিএনপি বড় দল, বিএনপি ক্ষমতা সরকার গঠন করতে পারে, সে কারণে তারেক রহমানও বলেছে আমি একাই ক্ষমতায় যেতে চাই না, যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি সরকার গঠন করব, এমন সরকার গঠন করব যে সরকারে আপনার এই প্রশ্নটা সমাধান করা সম্ভব। খুবই ভালো কথা বলছেন কি ফারুক ভাই, কিন্তু এই কথাগুলি অনেকটা শেখ হাসিনার মতো। শেখ হাসিনাও কিন্তু এরকম বলতেন, আমি বলি যে ক্ষমতায় উনি থাকবেন কিন্তু সবাইকে নিয়ে করবেন। তো মানে আপনি আসল চেয়ারটায় বসলেন, সবাই নিয়ে করলেন, এইটা তো যাই হোক, এটা আপনি নিশ্চয়ই আপনার মতো করে বলবেন। আমাদের অনেক প্রশ্ন। না, আমি হাসিনার উত্তরটা দিব, এই কারণে দিব, হাসিনার সাথে খালিদ মহিউদ্দিন, আপনাকে তো আগে বলেছি, আপনি তো ঢাকা এখন না বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে এসে টক শো করছেন, কথা বলার সাহস পাচ্ছেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই অন বিহাফ অফ দ্য পিপল অফ বাংলাদেশ, যে আপনি কি ঢাকা থাকতে এই কথাগুলো বলতে পেরেছেন? পারেন নাই। এখন আমরা বলতে পারছি এখানে হাসিনা, না হাসিনা খালেদা জিয়া বড় কথা না, বড় কথা হলো হাসিনার সাথে বিএনপিকে তুলনাটা এইভাবে না করলে আমি পছন্দ করতাম আপনাকে। এই কারণে কিন্তু আমি আপনি পারেন না, আমি একমত না। আমি বাংলাদেশে থাকতেও এখন আমার জায়গা থেকে আমি এটা বলছি, আপনি হয়তো কটুক দেখছেন না দেখছেন আমি জানি না, এগুলি ইউটিউবে আছে, এগুলি দেখলেও এটা দেখা যায়। আমি পরবর্তী জায়গায় যাই। ফারুক ভাই, আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম একটা জরিপের জন্য, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে তার সাক্ষাৎ চেয়েছেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। প্রিয় দর্শক, তাদের বৈঠক হওয়া উচিত বলে মনে করেন কিনা? শতকরা 25% দর্শক মনে করেন যে এটা হওয়া উচিত, শতকরা 75% দর্শক মনে করেন এটা হওয়া উচিত না। 62,000 ভোট দিয়েছেন। ফারুক ভাই, আমি প্রসঙ্গে ফিরে আসি, প্রশ্নে ফিরে আসি। সাবেক রাষ্ট্রপতি, আপনার যেহেতু 5 বার আপনি পরপর নির্বাচিত পার্লামেন্টেরিয়ান, হামিদ সাহেবও বোধহয় আপনার সব আমলে আপনি পেয়েছেন, আপনাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপও আছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে এনসিপির নেতৃত্বে যমুনা শাহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, কিন্তু হামিদ সাহেবের দেশ থেকে যে শুধু চিকিৎসার জন্য ছিল এবং এটা সরকারের অনুমোদনের ভিত্তিতেই ঘটছে, সেটা তিনি ফিরে এসে প্রমাণ করেছেন। বিএনপি আসলে বিষয়টি কি দেখে? আমার দৃষ্টিতে আমি বিএনপির কথা বলতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দেশের গণতান্ত্রিক শক্তির একজন কর্মী হিসেবে আমি এইটুকু আপনার মাধ্যমে
ঠিকানার সকল দর্শক শ্রোতাকে এটা বলতে চাই, আব্দুল হামিদ নাটক এবং নায়িকা কি একজন আছেন, ওই নাটক, এসব নাটক করে কারা করছেন, এই নাটককে কারা সহায়তা করছেন, এই বিষয়গুলো তদন্ত কমিটি হয়েছে, সব কিছু। এখন ওয়ান ফাইন মর্নিং দেখছে আব্দুল হামিদ সাহেব আবার লুঙ্গি পরে সশরীরে বাংলাদেশে চলে আসলেন, তাকে গ্রেপ্তারও করা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, বা এখন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয় না। এটা একটা বিরাট নাটক মঞ্চস্থ হয়েছে বলে আমি মনে করি। এনসিপি কি কারণে রংপুরে আমাদের কি নাম এরশাদ সাহেবের ভাই জিএম কাদের সাহেব আমার অত্যন্ত কাছের লোক, আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিভিন্ন দেশে আমরা গণতান্ত্রিক পার্লামেন্টগুলোতে গিয়েছিলাম। আমি ওনাকে মনে করি যে ওনার বাড়ি আক্রমণ হলো না হলো এবং কেন করলো, কেন মিছিল করলো, আবার আর্মির একজন ভালো অফিসার যায় দুজনকে মিলাই দিল, আবার এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমাদের উপর একটা ব্লেম কেউ কেউ আমি পত্রপত্রিকায় দেখেছি যে আমরা নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, আমরা বলেছি গণতান্ত্রিক উপায়ে আইনগত সব বিবেচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কিন্তু আব্দুল হামিদের প্রশ্নে মিছিল করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু গভর্নমেন্ট কি করলো? আব্দুল হামিদের মতো একটা লোক, এটা খালেদ মহিউদ্দিন বা জয়নুল আবদিন ফারুক না যে একটা কোনো ফাঁক ফোকর দিয়ে আমি চলে গেলাম প্লেনে উঠে গেলাম, কি করে? তাহলে গভর্নমেন্ট জানে, তাহলে গভর্নমেন্ট এই নাটক মঞ্চস্থ করে এনসিপি দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করানো, এটা তাদের বিষয়, আমাদের কোনো বিষয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অজান্তে এটা সম্ভব না, এটা হচ্ছে আমি যতটুক মানে বর্তমান খালেদ মহিউদ্দিন না বিমানবন্দর দেখেন, আমি কালকে আসতে যখন ইমিগ্রেশন আমি পার করি তখন আমার 10 বার আমার পাসপোর্ট দেখেছে, কি কারণে যাচ্ছেন জিজ্ঞেস করছে, আমি তো ব্যাহত হইনি। না, বাংলাদেশের জন্য সাবেক রাষ্ট্রপতির পক্ষে এটা অসম্ভব। কিন্তু আমাদের প্রশ্ন এই জায়গার মধ্যে থেকে, ফারুক ভাই আপনি শুধু এইটাই কি খালি শুনছেন যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না? আমি কিন্তু এইটা পর্যন্ত শুনছি বিএনপি নাকি আওয়ামী লীগের টাকাগুলির জন্য বসে আছে, বিএনপি নাকি আওয়ামী লীগ লুটপাট করে যে টাকাগুলি নিয়ে গেছে সেই টাকাগুলি এখন পাবে বলে আওয়ামী লীগের সাথে একটা বন্ধুত্ব করছে, বিএনপি নাকি আওয়ামী লীগের যেসব লোকগুলি পালায়ে গেছে তাদেরকে পালাইতে সহায়তা করছে এবং টাকা নিছে, এবং রাজনৈতিকভাবে অন্যদের মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ভালো মনে করছে। আমি এটাও শুনছি। শাবাশ খালেদ মহিউদ্দিন, বাংলাদেশে অর্থের লোভী দল বিএনপি নয় আমার দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে। তাহলে একই নির্বাচনের সময় 2001 সালে একটা নতুন মহিলা এরশাদ বিরোধী আন্দোলন করে জনপ্রিয়তা অর্জন করে একই নির্বাচনে 5টা এলাকা থেকে নির্বাচনে প্রতিষ্ঠা করে 5টা আসনে জয়লাভ হওয়া সেই নেত্রীর দল টাকার লোভী, আর 16 বছর ধরে হাসিনার লুট করার টাকা আমরা নিব, আমরা গ্রহণ করব, এইগুলো আমি অন্তত আপনার মাধ্যমে জোর গলা বলতে পারি। আমি তো না, আমার দলের কোনো লোকও টাকার লোভী না। এই টাকার কথা মনে করে দিতে যায় যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতাকে যারা গ্রহণ করতে পারেন নাই, তারা বলেছেন ক্ষমা করে দিব। কারা ক্ষমা করবে সেটা তাদের বিষয়, কিন্তু তারা নির্বাচন চায়, সংসদটা পরে আগে চায় তারা স্থানীয় সরকার নির্বাচন সময় নিয়ে চায়। কিন্তু তারা কি এই দলে তাদেরকে ভিড়াবার চেষ্টা করছে না আমরা করছে? আমি এটা জনগণের উপর ছেড়ে দিলাম, এবং আপনি খালেদ মহিউদ্দিন ইনশাল্লাহ আরো 60 বছর আল্লাহ আপনাকে বাঁচাক, আপনি দেখে যাবেন যে আমার এই কথা ঠিকানা লিখে রাখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী অর্থের লোভে বিএনপি, কোন আওয়ামী লীগ যারা স্বৈরাচারের সাথে এবং লুটপাট করে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এমন লোকের সাথে কোনো আঘাত নাই, অর্থ তো দূরের কথা। আপনি প্রসঙ্গটা আনলেন বলে আমার জন্য সুবিধা হইল। আপনি গত কয়েক মাসে, আপনাকে যেহেতু আমি ফলো করি, খেয়াল করি, গত কয়েক মাসে জামাত ইসলামের 71-এ মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা প্রায় স্মরণ করে দিচ্ছেন আপনার বক্তব্যে, আপনাদের বক্তব্যে। কিন্তু 2001 সালে জামায়াতের নেতাদের আপনারাই মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, এবং 1990 সালে এরশাদের বিরুদ্ধে যে গণ আন্দোলন যেখানে আমরা মাঠে ছিলাম, সেইখানে 3 দলীয় জোটের রূপরেখাই ছিল জাতীয় পার্টি বা জামায়াতকে কোনো দল বা জোটরা আসলে নিবে না, আপনারা পুনর্বাসিত করেছেন। এইটার কারণ কি? এটা আপনাদের কাছে আমি আরেকটু আপনার থেকে 1 সেকেন্ড ভুলে যাব না, ভুলে না, কারণ আমি আপনাকেই পড়তেছি।
সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন, দর্শক মানে জয়নুল আবেদিন ফারুক বলতেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করেছিলেন আমরা তাদের ভুলি নাই, জামায়াতের কতজন গ্রেপ্তার হয়েছেন, আপনারা যাদের সঙ্গে আতাত করতে চেয়েছিলেন তারা, অর্থাৎ আওয়ামী লীগ তো এখন নাই, এখন নতুন করে ইউনূস সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনারা, দয়া করে ভুয়া আইডি ফেসবুক এগুলি বন্ধ করেন। জি ভেরি গুড খালেদ মাহমুদ। আমি 2001 সালে মন্ত্রিত্ব দিয়েছি, এটাই আমাদের অন্যায় বলে চিৎকার দিয়ে এখনো বলা শুরু করে। শেখ হাসিনার গলায় আব্দুল হামিদের স্পিকারশিপে সবই শুনছি, 2008 সালে পার্লামেন্টে যখন সিপিএমের দায়িত্ব পালন করেছি তখনও শুনেছি, এখনো শুনতে পাচ্ছি। আজকে এই 11 তারিখ এই জুন মাসে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ, অর্থনৈতিক দেশে বসে খালেদ মহিউদ্দিনের এই ঠিকানায় দোতলায় বসে আমি বলতে চাই যে 2001 সালের দোষারোপ আমাদের উপর করা হচ্ছে, রাজনৈতিক বন্ধুদেরকে জোট করে আমরা ক্ষমতা আনি, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছি। কিন্তু 1996 সালে তার আগে তারা আঘাত করছিল, কার আগে এরশাদের সাথে বেঈমান হবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কারা ছিল, তাদের নিয়েও প্রশ্ন করলে আমি খুশি হতাম। সেখানে আমি মনে করি আমার ভূমিকা একটি, আমি হাফ প্যান্ট পরে খালি পেয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতার 54 বছর পর কে ক্ষমা পাবে কে ক্ষমা পাবে না এটা আল্লাহ রসুল উপর ছেড়ে দিয়ে জনগণ উপর ছেড়ে দিয়েছে। কিন্তু একটা কথা হলো, যারা এখন আমাদের রাজনৈতিক বন্ধু একসময় ছিলেন, তারা এই মুহূর্তে, যেই মুহূর্তে দেশে একটা নির্বাচনমুখী, যেই মুহূর্তে দেশে আমার ভোট আমি দিব এমন একটা প্রশ্ন মানুষের কাছে জেগেছে যে ইউনূস এমন একটি ভোট দেবে শাহাবুদ্দিনকে অতিক্রম করে যাবে। শাহাবুদ্দিন একটি রশি টানিয়ে নির্বাচন করছে, উনি রশি ছাড়াই নির্বাচন করবেন, এই বিশ্বাসের উপর ভর করেই তো আমরা সকলে ইউনূসকে বসিয়েছি। সে কারণে আজকে 2001, 1996 সাল এই বিষয়গুলো মনে না রেখে আমরা মনে করি রাজনৈতিক বন্ধুত্ব থাক, কিন্তু 71কে আমি বলবো না যে 71। কিন্তু ফারুক ভাই আপনি অনেক কথা বললেন, আপনার কথা শুনতে খুব চমৎকার, কিন্তু কেন আপনারা মন্ত্রিত্ব দিলেন, কেন পুনর্বাসন করলেন সেটা কেনর উত্তর এখন দেব না। কেনর উত্তর আমার দল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দলের স্ট্যান্ডিং কমিটি, দলের হাইকমান্ড নিশ্চয় এমন কিছু চিন্তা করছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তো এরশাদ এর পরে শেখ মুজিবের আওয়ামী লীগের পরে মোশতাকের পরে যে বাংলাদেশের সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র দেওয়ার পরে উনি তো চেয়েছিলেন বিভাজটা বন্ধ করে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে থেকে একটি বৃহত্তম মালয়েশিয়ার মতো সিঙ্গাপুরের মতো 10 গেলার স্বপ্ন সকলেরই থাকে, সকল দলেরই থাকে। সেখানে সব বিভেদ ভুলে গিয়ে হয়তো আমরা আন্তরিকের সাথে এগিয়ে যেতে চাই, কিন্তু আমার মধ্যে সেই ঘৃণাটা এখনো আছে। যারা 71-এ আমার দেশের বিরুদ্ধে লড়াই করেছে তাকে আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারি না। ওকে, আমি যদি এরকম ভাবে ব্যাপারটা বলি যে জুলাই আন্দোলনে ডানপন্থীরা যেমন ছিল তেমন ছিল বামপন্থীরাও, কিন্তু আওয়ামী লীগ পতনের পর বামপন্থীরা কোণঠাসা হয়ে যাচ্ছে, বিপরীতে ধর্মভিত্তিক দল ও সংগঠন সরকারের সঙ্গে বেশি ঘনিষ্ঠ এমন একটা চেহারা দেখা যাচ্ছে। বামপন্থীদের যে দাবি দাওয়ার জন্য রাজপথে নামলে পুলিশের প্রতিরোধের শিকার হচ্ছে, কিন্তু ডানপন্থীরা মাঠে নামলে পরিস্থিতি তেমন দেখা যায় না। এই নিয়ে বিএনপির পর্যালোচনাটা কি, বা আপনার পর্যালোচনাটা কি? আমার পর্যালোচনা, দেশে ইউনূস সরকার গণতন্ত্র ফেরত দিবে, নির্বাচন দিয়ে দিবে, যে রাজনৈতিক সরকারে আসুক না কেন বাংলাদেশ গড়ার কাছে বিগত দিনে যারা বাংলাদেশকে গড়ার নামে বাইরের হস্তক্ষেপের কারণে গণতন্ত্র হত্যা করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করেছে, দেশে বর্ডার প্রতিদিন নিয়ত গুলি হচ্ছে, পানি আনতে পারে নাই, সমস্যার সমাধান করতে পারে নাই, এমন বিষয়গুলো চিন্তা করে দেশ গড়ার কাছে আত্মনিয়োগ করবেন সামনে যারা ক্ষমতায় আসবেন। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে যে বর্তমান সমসাময়িক পরিস্থিতি, যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসকে যারা বসিয়েছি বা যারা বসিয়েছেন তারা এখনো তাদের সমর্থন প্রত্যাহার করে নেন নাই, এখনো নেন নাই। তাই আমি মনে করি ডক্টর ইউনূসের কাছে এখনো আমাদের ভরসা উনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অনতি বিলম্বে হস্তান্তর করবেন পাওয়ার। কিন্তু ফারুক ভাই, নির্বাচনের নাইলে নির্বাচন ডাকা হইলো, সেই নির্বাচনের মধ্যে এখন আমি যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টিও আসলে দাঁড়াতে পারবে না, জামায়াত ইসলামের কটুক ভোট আসে সেটা আসলে সময় এটা নির্ধারণ করে দেবে। আমার বিবেচনায় বিএনপি একটা ব্রুট মেজরিটি পাবে এবং আওয়ামী লীগের মতো একটা সরকার হবে। এবং এখন পর্যন্ত যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বিএনপিকেই সাক্ষী মানি,
এনসিপি কে না, যতগুলি অ্যাকশন তাদের নিতে হইতেছে, যতবার তারেক রহমান সাহেব থেকে শুরু করে আপনাকেও বারবার বলতে হইতেছে এইসব চাঁদাবাজির লোক আপনি না, আপনি নোয়াখালী থেকে বলতেছেন, আপনার এলাকায় গিয়ে বলতেছেন, কেন্দ্রে বলতেছেন, অন্য জায়গায় গিয়ে বলতেছেন, তারেক সাহেব সমস্ত ভিডিও ইয়াতে এটা বলতেছেন। একই ধরনেরই তো একটা সরকার হবে, ব্রুট মেজরিটি, ব্রুট পাওয়ার, অথবা উনি যদি দয়া করে 2-3 জনের কাউরে কোনো কিছু দেন। লক্ষ্য একটা, জি আমার দৃষ্টি, জি, তারেক রহমান যা বলে সেটা করবে এই বিশ্বাস আমার জন্মেছে। এই কারণে তারেক রহমান সাহেবের সাথে বিদেশে আমার কয়েকবার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। তার যে এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সে কারণে বারবার বলেছে যারা আমরা আন্দোলনে ছিলাম, ব্রুট মেজরিটির প্রশ্ন আসছিল আপনার মুখ দিয়ে, যারা আমরা আন্দোলনে ছিলাম, যারা হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশে গণতন্ত্রের জন্য ফাইট করেছে, আয়নাঘরে ছিল, গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকে নিয়ে আমি সরকার গঠন করব, তাদেরকে নিয়ে আমি ঐক্য করব, তাদেরকে আমি এই সংসদে আনবো। তাহলে ব্রুট মেজরিটির প্রশ্ন এখন কেন আসবে? নির্বাচনের তারিখ তো এপ্রিল মাসে ঘোষণা করছেন। কিন্তু ফারুক ভাই, আপনার কাছে কি মনে হয় না জনাব তারেক রহমানের, মানে আমরা একটু নতুন দিনের নতুন পৃথিবীতে একটু নতুন করে কথা বলি, যে জনাব তারেক রহমানের কিছু ট্রাস্ট ইস্যু আছে এগেনস্ট এভরিওয়ান, এগেনস্ট বাংলাদেশ। 10 মাস হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় নাই, উনার এখন পর্যন্ত উনি দেশে আসতে পারলেন না, কারণ উনি তো বিশ্বাস করতে পারতেছেন না বাংলাদেশের মাটি তার জন্য নিরাপদ। এই বিষয়টা বারবার একই প্রশ্ন আসে। এখনো মামলা আছে? মামলা নাই তো না, এখনো আছে, এখনো রিট চলতেছে, না, সরকার রিট করছে, তো এটাকে মামলা আছে বলতে হবে। খালেদ মাহমুদ যদি, আচ্ছা যাক, সেটা আমি জানি না, কিন্তু মামলা আছে। উনি আসছেন না কেন, এইটাই তো প্রশ্ন। আসবে, ধৈর্যই পরম ধর্ম, ধৈর্যই পরম ধর্ম। তো সেখানে আমি মনে করি এই ধৈর্যের গুণ আজকে রাষ্ট্র মানে সরকার প্রধান যাচ্ছেন লন্ডনে, সেখানে কার সাথে দেখা করবেন করার ইচ্ছা আছে? তারেক রহমান। আবার আপনি মাজিদের প্রশ্ন করার পর ভুলে গেছেন টিউলিপ একটা দরখাস্ত, সেখানে জরিপ হচ্ছিল, সেটা মতামত মানুষ দিয়েছে, সেটা সরকার প্রধানের ইচ্ছা কার সাথে দেখা করবে না করবে, এখতিয়ার। তো সেখানে আমি বলতে চাই আপনাকে, তারেক রহমান দেশে আসছে না, আসবে। আপনি একটা নির্বাচনের তারিখ এপ্রিলে দিয়েছেন, চিন্তা করছেন যে পত্রপত্রিকা লেখা শুরু করেছে অচিরেই তারেক রহমান দেশে আসছে, কিন্তু ইট উইল বি সেটেলাইজড whether we accepted this election on April 2000। এটার সাথে কি তারেক সাহেবের দেশে ফেরা জড়িত? আমি এটা রাজনৈতিক ভাবে দলের কথা বলবো না, আমার ব্যক্তিগত কথা হলো তারেক রহমানকে এখন তারেক রহমান ভাবা যাবে না। এই জন্য তারেক রহমানের নিরাপত্তা আছে, তারেক রহমানের জনপ্রিয়তা আছে, তারেক রহমান শহীদ জিয়ার ছেলে, তারেক রহমান খালেদা জিয়ার সন্তান, তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশে একটা বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান। সেখানে আমি মনে করি সব দিকে বিবেচনা করেই দল সিদ্ধান্ত নেবে কখন উনি আসবে। দলের সিদ্ধান্ত। ফারুক ভাই, আমি আপনাকে মানে কন্টেস্ট করতে চাই না, কিন্তু আমি শুধু বলি যে তারেক সাহেবের নিরাপত্তা ইস্যু কি বেগম জিয়ার চেয়ে বেশি, তার স্ত্রীর চেয়ে বেশি? দেখুন, তার স্ত্রী কার মেয়ে? আমি এতদিন থেকে গেল একটা কথা মুখ দিয়ে বেরিয়েছে না, এতদিন থেকে গেল খালি একটা কথা মুখ দিয়ে বেরিয়েছে। তাহলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা, আর খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। শহীদ জিয়ার জনপ্রিয়তা তার কাল। আমি মনে করি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় খালেদা জিয়ার সন্তান হিসাবে তারেক রহমানের জনপ্রিয়তা খুব একটা কম না। না, কম না তো। তাই আমি মনে করি সব দিক বিবেচনা করে দল সিদ্ধান্ত নিবে কখন আসবে। এটা তারেক রহমানের সিদ্ধান্ত না, এটা দলের সিদ্ধান্ত। দল বলবে, যেহেতু সে দলের সম্পদ, আমার সম্পদ না, এটা দলের সম্পদ। দল এখন বলতে, এটা আমার মত। দল এখন বলতেছে না কেন? বলবে, সময় ইজ কামিং। খালেদ মাহমুদ বিশ্বের গণতান্ত্রিক দেশে থাকে, সুন্দর স্যুট পরে, টাই পরে, কি সুন্দর চেহারা উপস্থাপন করে, কিন্তু এটা বলতে ভুলে গেছি, আমাদের এই তো দর্শক বলছে যে ফারুক ভাইকে আপনার পাশে অনেক বেশি ইয়াং মনে হইতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি তো সরকারের একটা ধারণা দিলেন যে এটা জাতীয় সরকার, জুলাই আন্দোলনে যারা ছিল তাদের সম্পৃক্ত করা হবে, এটা তারেক সাহেব বারবার বলছেন, আপনারা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ বারবার বলছেন। আপনি কি ফারুক ভাই, যেইটা সংসদে সবসময় আপনি বলে আসছেন
যে একটা সংসদকে আসলে প্রাণবন্ত করে তোলে হচ্ছে বিরোধী দল, কারণ তারা প্রশ্ন করে, তারা বিভিন্ন বিল নিয়ে তারা তাদের মতামত দেয়, পয়েন্ট অফ অর্ডার উঠায়। বিরোধী দল হিসেবে আপনি কারে দেখেন? আমি তো বিরোধী দল দেখি না, আছে আমি তো এটা এই আওয়ামী লীগের মতো একটা হাসি খুশি বিরোধী দল দেখি। না না, আমি আপনার এই প্রশ্নটাকে অত্যন্ত গ্রহণ করে নিলাম। জি, এমন একটা পার্লামেন্ট হোক জি, যে পার্লামেন্টে কথা বলার, সমালোচনা করার, সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা না থাকে, সে সংসদ হাসিনার চেয়েও খারাপ সংসদ হবে। রাইট, আমি আপনার সাথে একমত সম্পন্ন আমার দৃষ্টিতে। কিন্তু তারেক রহমানের কথাটা একটু বিবেচনা করেন, সে কি বলেছে? সে একটা কথাই বারবার বলছে, এমন একটা সংসদ চাই যে সংসদে আমার সমালোচনা করার মতো লোক থাকবে, যদি আমি সরকার গঠন করতে পারি। আমরা অঙ্ক করি, উনি তো জুলাইতে যারা শেখ হাসিনার বিপক্ষে ছিল তাদের সবাইকে উনি নিয়ে নেবেন দলে, জাতীয় সরকারে। তো সেটার মধ্যে তো আমরা সবাই পড়ি। এখন বিরোধী দল আপনি কই পাবেন? বিরোধী দল যারা এখনো বলে নির্বাচন আগে হোক, ইউনিয়ন আদারওয়াইজ নেন না, এবং যারা এখানে আছে তারা আদারওয়াইজ নেন, আমি ক্ষমা চাই। যারা বলছেন যে সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া, তারা তো নমিনি ডিক্লেয়ার করে দিছে, তারা তো ঈদ নমিনির অনুষ্ঠানের নামে ক্যানভাসও শুরু করছে। তো তারা হোক না, তারা হলে আঙ্গুল দিয়ে দেখা দিবে যে জনাব আব্দুল ফারুক সরকার, তাদের জাতীয় সরকারে নেবেন না, তারাও তো জুলাইতে না, তারা তো এখন আমাদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব ছিল যখন দুঃসময়, এখন তারা মনে করে এখন তাদের সুসময়। এই সুসময় আমি সমর্থন করি, এমন সমর্থন করি যারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে মাথায় উঁচু করে দাঁড়িয়ে সব মানে ক্ষমা চেয়ে বাংলাদেশের মানুষের কাছে যাবে। তারা অপোজিশন হোক, সরকার গঠন করুক, আমার আপত্তি কি? তাদের দুঃসময় তো আপনারা পাশে থাকেন। আমার দুঃসময় তো আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগও তো লং ড্রাইভ করেছে, আওয়ামী লীগও তো লং ড্রাইভ করেছে তার সাথে। এগুলো বলে তো লাভ নাই, এর সাথেও তো তারা একসাথে গিয়েছে। তো এগুলো বলে তো লাভ নাই। এগুলো তো বাংলাদেশের সমসাময়িক রাজনীতি। যদি সময় খালেদ মহিউদ্দিন আমাকে 1 ঘন্টা এখানে সময় দিচ্ছে, না 1 ঘন্টা সময় দিচ্ছে, এই জন্য দিচ্ছে যে খালেদ মাহমুদ আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি কোনো কথা বাইর করতে পারে দেশের উপকার হবে, নট আপনার ব্যক্তিগত না, অবশ্যই আপনাদের সাথে কথা বলার পরে কি আমি আগে তো আমি ফারুক ভাই, আমি একটা জিনিস দেখি, আপনারা কিন্তু শেষ জেনারেশন যারা হচ্ছে সত্যিকার অর্থে মানে শত্রুর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ এবং সংগ্রাম সবই করছেন, যেটা খুবই ইন্টারেস্টিং। মানে আপনি মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং। আমরা তো আপনাদের কাছে শিখছি শত্রুদেরও কিভাবে আসলে সম্মান দিয়ে কথা বলতে হয়। আপনার বিরোধী দলের চিফ হুইপ থাকা অবস্থা, আপনার সরকারি দলের চিফ হুইপের সাথে আপনার সম্পর্ক দেখছি, সরকারি দলের সংসদ মন্ত্রীদের যারা বসে তারা শোনেন। আচ্ছা, একটা কথা বলি, আমরা আপনার থেকে আর 5-10 মিনিট সময় একটু বেশিও চাইয়া নিব আর কি। আচ্ছা যায়, আচ্ছা তাহলে ঠিক আছে। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এলে সম্পর্ক স্বাভাবিক হবে এমন কথা প্রায় বলতেছেন ভারত সরকারের মুখপাত্ররা। বিএনপি ও নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। অনেকেই বলতেছেন যে ভারতের সঙ্গে আপনাদের সুর এক হয়ে যাচ্ছে। অনেক ইনফ্লুয়েন্সার এরকম বলতেছেন যে আপনারা 3 পক্ষ এক সুরে কথা বলতেছেন, একটা হচ্ছে ভারত, বিএনপি আর আর্মি। আপনি এটাকে আসলে কি রায় দেখেন? আমার দৃষ্টিতে ছোট্ট উত্তর, জি, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত। ঠিক ডক্টর ইউনূসকে সহায়তা করার জন্য মাঠ পর্যায়ে এখনো সেনাবাহিনী নিয়োজিত, যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ওনাকে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য বা সরকারকে উদ্দেশ্য করে সেনাবাহিনীর তরফ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজনীতিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই কারণে সে দেশ প্রেমিক হিসাবে এই কথাগুলো বলেছে। আসুন 3 কথা, যে ইন্ডিয়া তিস্তার পানি দেয় না, যে ইন্ডিয়া প্রতিদিন গুলি করে বর্ডারে মানুষ মারে, যে ইন্ডিয়া আমাদেরকে ব্যবসায়িক রাজ্য হিসাবে পরিণত করে ব্যবসা করতে চায়, যে ফেলানিকে গুলি করে তার কাটা ঝুলিয়ে রাখতে চায়, সে হিন্দুস্তান বা ভারতের সাথে প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব বজায় রাখা আমাদের দায়িত্ব। কিন্তু বন্ধু যদি আমাকে শত্রু মনে করে, সে বন্ধুত্ব আমরা রক্ষা করতে চাই না। ওকে, আমি পরিষ্কার, আপনি একদম পরিষ্কার করে বলছেন। জুলাই হত্যাকাণ্ড আর হত্যার চেষ্টায় বিভিন্ন মামলায় শত শত আসামি হয়েছে, এই কারণে তদন্ত বিচারে বিঘ্ন তৈরি হচ্ছে। এ নিয়ে আমরা আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টাকে কথা বলতে শুনছি। এরকম ঢালাও মামলা, শত শত আসামি নিয়ে আইন উপদেষ্টাও বিরক্তি প্রকাশ করছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে
এই সব মামলা যারা করতেছে তাদের মধ্যে মামলা বাণিজ্য যারা করতেছে তাদের মধ্যে বিএনপির লোকেরা বেশি জড়িত এখন, মানে এই গত 5 মাসে ধরে। এইটা আপনিও শুনছেন কিনা যে বিএনপির লোকেরা মামলা দিয়ে দেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে বলতেছে তোমার নামে মামলা দিয়ে দেবো, মামলা দিয়ে দিচ্ছে, তারপরে একটা টাকা নিচ্ছে। বিজ্ঞ উপস্থাপক মহোদয়, জি, বাংলাদেশের দল হিসাবে এখন বৃহত্তম রাজনীতি বিএনপি। 16 বছরে অত্যাচারিত হয়েছে বিএনপি, 16 বছরে আয়নাঘরে গিয়েছে বিএনপি, 16 বছরে হিন্দুস্তানের মাটিতে আশ্রয় নিয়েছে বিএনপি অনৈতিকভাবে। সেই 16 বছরের পরে এক জেলা থেকে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবনযাপন করছে, হাঁটু পানিতে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে। এখন যখন দেশে যায় বলে যে লুটপাট করে। আপনি দেখেন তারেক রহমান বলেছে হাসিনার কথার উত্তরে, এবং ওবায়দুল কাদের আমার প্রতিবেশী বলেছে যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকে জামাত আর বিএনপি একসাথে কোটি লক্ষ আওয়ামী লীগকে জবাই করে ফেলবে। তার আগেই যখন জুলাই অগাস্ট বিপ্লব সংগঠিত হয়, যখন ইউনূস ক্ষমতায় বসে, তারেক রহমান লন্ডন থেকে একটা স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন যে হাসিনার কথার আমি এভাবে উত্তর দিতে চাই, বাংলাদেশে একটা আওয়ামী লীগের গায়ের উপর কেউ হাত তুলতে পারবেন, আইন তার নিজস্ব করতে চলবে। আর এই লোকগুলার বিরুদ্ধে, আমাদের লোকগুলার বিরুদ্ধে মামলাবাজির কথা বলে, মামলা দিয়ে নাকি আমরা টাকা নিচ্ছি, এটা 2-1টা প্রমাণ ছাড়া যার বিরুদ্ধে প্রমাণিত পাওয়া গেছে তাকে বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে। বাংলাদেশে আমি অত্যাচারিত কে? আমার দোকান লুট করছে, আমি যে ধমকায়া যদি বলি যে আমার দোকান লুট করছিস আমি হিসাব নিব, এইটাকে চাঁদাবাজি বলা হয় না। আমি মনে করি তার আক্ষেপ, আইন তো নিজের হাতে তুলে না নেই নাই, সে বলছে হয়তো ভাই বলার কারণেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি একটু আগে বলেছেন দলের 2 শীর্ষ নেতাকে নিয়েও যে দলীয়ভাবে চিঠি দেওয়া সতর্ক, তো এগুলো তো অন্যান্য রাজনৈতিক দল করে না। এই যে একজনকে লাথি মারলো, কালকে দেখলাম লাথির পরে তাকে নাকি জামাত ইসলাম থেকে, আমি নামটা উল্লেখে বললাম, বিদায় করে দিয়ে। সেখানে খালিদ মোহাম্মদ, আপনাকে আমি একটা যে স্পষ্ট বলতে চাই রাজনৈতিক কর্মী হিসাবে, ভুল ত্রুটি মানুষের থাকবে, আমার অনেক রাজনীতি ভুল আছে, সেই ভুলের সংশোধন করাটাই মহত্বের লক্ষণ। তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বলছেন ব্রুট মেজরিটি নিয়ে যদি সরকার গঠন করতে পারে, এই সকল বিষয়ে সুন্দর করে দেশ পরিচালনার জন্য যে পরিবেশের দরকার তারেক রহমানের কাছে সেই পরিবেশ আছে বলে আমি মনে করি। আমি শেষ প্রশ্ন করি, যেহেতু আপনার একটু মানে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আছে, নাহলে আমরা আরেকটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে চাইতাম। সেটা হচ্ছে যে আপনি মানে বিএনপি একটা জাতীয় সরকারের ধারণা দিতেছে জুলাইতে, আগস্টে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে গত 15-16 বছরে যারাই আসেন তারা যদি রাজনীতি নাও করেন তাদেরও সাথে নিয়ে তিনি সরকার পরিচালনায় করতে চান, সরাসরি তাদের উপদেশ দিতে চান, সবকিছু করতে চান, সম্পৃক্ত করতে চান। তো সেই সব ক্ষেত্রে তো ধরা যাক আমি যদি এটা কোয়ান্টিফাই করি, 300 আসনের মধ্যে থেকে যদি 200 আসনের ক্ষেত্রে এটা বিএনপিকে দেওয়া হয়, বাকি 100 আসন যদি ভাগ করে অন্যান্য দলগুলিকে দেওয়া হয় বা অন্য মানুষকে আনা হয়, সেই ক্ষেত্রে বিএনপির ভিতরে অভ্যন্তরে যারা নমিনেশন পাবেন না তাদের প্রতি একটা অন্যায় অবিচার করা হবে কিনা, যারা এতদিন পর্যন্ত এটা ছিল। 2, এই আলোচনা বা এই যে ডিলিংটা ডাকা, সেটা কি অলরেডি শুরু হয়েছে কিনা? কয়েকদিন আগে আমাদের এখানে আপনি জানেন যে এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টির যিনি প্রধান আছেন তিনি মঞ্জু ভাই এসে আমাদেরকে বলেছিলেন যে বিএনপি আসলে এনসিপির সাথেও একটা এরকম আলোচনা করেছিল, এনসিপি পরে আবার এটাও শেয়ার করেছে আলাদা করে কথা বলে। আপনি যদি দুইটা দিকে বলতেন, যদি আপনার বিএনপির কোনো মানে সারা বাংলাদেশে বিএনপির এত নেতা কর্মী, যে জায়গাতেই আপনি আসলে নমিনেশন না দিয়ে অন্য একটা দলকে দিবেন, এটা পার্টির মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে কিনা, আর এই আলোচনাটা শুরু হয়েছে কিনা? প্রথম প্রশ্নের উত্তর, এটা আমি জয়নাল ফারুক, নোয়াখালী 2 সেনবাগ সোনামুড়ির আংশিক থেকে 2008 সালের শেষ নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্ট মেম্বার হয়েছি। আগামী 2026 সালে ঘোষিত এপ্রিল মাসে যে নির্বাচন ঘোষণা হয়েছে, সেই নির্বাচন যদি সঠিক সময় হয়, ডিসেম্বরে হয়, তাহলে নমিনেশন ব্যাপারে যে প্রশ্ন করেছেন, আমি দল করি, দলের গঠনতন্ত্রে বিশ্বাস করি, দলকে ভালোবাসি, দলের জন্য অত্যাচারিত হয়েছি, হারুনের মায়ের খেয়েছি। আমাকে নমিনেশন না দিয়ে যদি আমার চেয়ে কোনো যোগ্য ব্যক্তিকে আমার স্থানে মনোনয়ন দেওয়া হয়, এতে আমার কোনো আপত্তি থাকার কথা না, আমার আপত্তি থাকবেও না। যেহেতু দলের সিদ্ধান্ত, হাইকমান্ড যা বলবে দলের স্বার্থে করবে, দেশের স্বার্থে করবে, ব্যক্তিগত স্বার্থে কিছু করবে বলে তারেক রহমান, আমার এই বিশ্বাস তারেক রহমান আছে। সেকেন্ড,
যে এই আলোচনাটা শুরু হয়েছে কিনা, এই সব আলোচনা কদ্দূর কি হচ্ছে, স্ট্যান্ডিং কমিটির আমাদের লিমিট থাকা উচিত। কারণ আমি যদি জানি খালিদ মাহমুদ আই এম নট দ্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তো অতএব তারা তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বাইরে প্রকাশ করলে দলের মধ্যে বিভক্তি মনোকষ্ট সৃষ্টি হতে পারে, বিধায় এগুলো তাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি। ফারুক ভাই, আপনি যদি অনুমতি দেন আর একটা মাত্র প্রশ্ন করতে চাই, যদিও 58 হচ্ছে, সেটা হলো যে আপনি মানে বিএনপির পক্ষ থেকে আসলে এটা বলা হইতেছে যে ডিসেম্বরের মধ্যে থেকে এই ইলেকশনটা করা উচিত। আজকে মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বড় বক্তব্যের মধ্যে আমরা দেখলাম যে ইলেকশনের ক্যাম্পেইনটা যদি আসলে রোজার মাসের মধ্যে এত বড় একটা সময় করতে হয়, এটা সবার জন্যই একটা ডিজাস্টারাস হবে। আপনার কাছে কি মনে হয় যে কেন ইউনূস সরকার ডিসেম্বর না, জানুয়ারি না, ফেব্রুয়ারি না, মার্চ না, এপ্রিলে গিয়ে ইলেকশনটা করতে চাইলেন? ফেব্রুয়ারি মার্চ আসলে করা সম্ভব না, রোজার মাস, ঈদের মাস, কিন্তু উনি এটাকে এপ্রিল নিয়ে যেতে চাচ্ছেন কেন? আচ্ছা, আমি বিষয়টা আপনার এই প্রশ্নটা আমি সুন্দর করে উত্তর এই জন্য দিতে চাই জনগণের জন্য, ঠিকানা দর্শক শ্রোতা সবার জন্য, বাংলাদেশিদের জন্য। একটা নির্বাচন দরকার, সে নির্বাচন আজ হোক কাল হোক, কিন্তু আরো 4 মাস 5 মাস আগে হওয়া উচিত ছিল। দেশের যে সার্বিক পরিস্থিতি, দেশের যে অর্থনৈতিক অবস্থা, দেশের বিদেশি রিমিটেন্স না থাকলে দেশের কি অবস্থা হতো, বিদেশে তত্ত্বাবধায়ক প্রধান বা ইন্টারিয়ার গভর্নমেন্ট বিদেশে যায় কি করতে পারছেন এটা আমার চেয়ে আপনি ভালো করে জানেন। সে কারণে নির্বাচন অত্যন্ত দ্রুতগতির দরকার, একটা জনপ্রতিনিধি সরকার ক্ষমতা আসা। আসুন, যে প্রশ্নটা আপনি করেছেন যে নির্বাচন এপ্রিলে হওয়া মানে কঠিন, রোজা শেষ, বৃষ্টি, ইন্টারমিডিয়েট পরীক্ষা, মেট্রিক পরীক্ষা, তখন দেখবেন যে টপ করে একটা দাবি আসবে যে ইলেকশন আবার পিছিয়ে। তাই আমার দৃষ্টিতে আমি যেই কথাটা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি একজন নন্দিত ব্যক্তি, নিন্দার যেন নামটা লেখা না হয়। ডিসেম্বরে যে সকল দলের অভিমত এই অনুসারে ডিসেম্বরে সবচেয়ে একটা সুন্দর সময়, এই সময় নির্বাচনটা হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস যতই হোক নির্বাচনের ডিসেম্বরে হবে। দর্শকরা একটা খালি সাপ্লিমেন্টারি প্রশ্ন করছেন, এইটা সাপ্লিমেন্টারি না, অবশ্য আমাকে পুরোটা আলোচনা সাপ্লিমেন্টারি। সেটা হচ্ছে যে লন্ডনে ইউনূস সাহেব আছেন, ইউনূস সাহেবের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা ডেমনস্ট্রেশন বা নিষিদ্ধ ঘোষিত, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটা ডেমনস্ট্রেশন আমরা লন্ডনে দেখতে পাচ্ছি, যে এটাতে নানাভাবে তাকে এই বলা হচ্ছে যে বলেছে একজন সরকার প্রধান। অনেকেই বলতেছেন যে ওই ডেমনস্ট্রেশনে বিএনপির কিছু লোকও আছে। আপনার কি এরকম মনে হয়? না, বা এই ডেমনস্ট্রেশন কথা যত ঘোষ নন্দ ঘোষ ঠাকুর ঘরে গেলে আমি কলা খাই না। আসলে বিএনপি নির্বাচন চায়, বিদায় নির্বাচনকে দেরি করার জন্য একটা প্রক্রিয়া যে প্রেতাত্মা আওয়ামী লীগের আছে, সেই প্রেতাত্মারা লন্ডনে কাজ করছে। বিএনপি এমন বোকা দল নয়, বিএনপি এমন একটি দল না যে ইউনূসের বিরুদ্ধে রাস্তায় যায় দাঁড়িয়ে লন্ডনে বিক্ষোভ করবে। বিএনপির কি সে ক্ষমতা নাই দেশে বিরোধিতা করা? তাই আমি মনে করি এইসব বোকাস কথা, এগুলো অপছন্দের কথা, এগুলো গ্রহণযোগ্য কোনো কথা না। থ্যাংক ইউ, ধন্যবাদ।